একটা গুরুত্বপূর্ণ কাজ প্রফেসর ইউনূস করেন নাই, কেউ বলেও নাই এই কাজটা করা জরুরি। আমি আজ সেই কাজটা নিয়ে আলাপ করব, যে কাজটা বাংলাদেশের জন্য অতীব জরুরি, বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের জন্য জরুরি, আর তা হইতেছে পররাষ্ট্রনীতির সংস্কার। এই কাজটা কেন গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য আমাদের অনেক বিষয় জানতে হবে, তাই বোরিং আলাপ হবি না। আপনারা একটা নতুন বিষয় জানবার পাবেন, আমাদের জানা বোঝার এক নতুন জগৎ খুলে যাবে। আশা করি পররাষ্ট্র মন্ত্রণালয় সহ আমাদের আমলারাই আলাপটা শুনবেন। আমি যদিও মুখ্য শিক্ষক মানুষ, তাই তো শুনে দেখেন, একটু সময় নাই, নষ্ট হইল। প্রফেসর ইউনূস যেন শুনেন, এই ব্যবস্থাও করবেন। আসেন আল্লাহর নামে শুরু করি। আগে বুঝে নি পররাষ্ট্র নীতিটা আসলে কি। পররাষ্ট্রনীতি বলতে মোটা দাগে আমরা যেটা বুঝি তা হইতেছে একটা দেশের আভ্যন্তরীণ নীতির বৈদেশিক সম্প্রসারণ। এটার মানেটা আবার কি? যেমন আপনারা ওই কাঁঠাল রানীর সময় দেখতেন যে দেশে বিদেশে আমাদের সবাই, মানে মন্ত্রী, এমপি, কূটনীতিক, আমলা, আর্মি, পুলিশ, রাজনীতিবিদ, ট্যুরিস্ট, সবাই ইন্ডিয়ার বিশেষ পদাধিকার সম্পন্ন ব্যক্তিদের সমীহ করে চলতো এবং তাদের সাথে দেখা হইলে ছবি খিঁচে ফেসবুকে নিজেকে গুরুত্বপূর্ণ হিসাবে প্রমাণের চেষ্টা করতো, তাই না? এর কারণ কিন্তু অন্য কিছু না। এর একমাত্র কারণ ছিল কাঁঠাল রানী ছিল ভারতের সেবাদাসী। তাই এই আভ্যন্তরীণ রীতি এইটা পররাষ্ট্রনীতির উপর প্রভাব ফেলত। এই জন্যেই আলগা মোমেন্ট কইতো এটা স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন আবার ওই দৃশ্য পাল্টে যাচ্ছে, তাই না? এখন মানুষ আমেরিকা বা পশ্চিমা শক্তির দিকে নিজেদের আনুগত্য প্রকাশ করিচ্ছে, কিংবা আতিফ আসলামকে দেয়া গান গাওয়ায় পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের কথা প্রচার করছে, তাই না? পররাষ্ট্রনীতি বিষয়টা এমন যে তা সাধারণ মানুষের চোখে সবসময় একইভাবে ধরা দেয় না। সাধারণ মানুষ শুধু তার ফলাফল দেখে, আর অধিকাংশ মানুষ তাতে গা ভাসায় দেয়। কিন্তু জুলাই বিপ্লবের পরে তা আর হইতে দেওয়া যাবে না। এখন সাধারণ মানুষ জানতে চায় যে তাদের অর্থে দেশ কেমন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। প্রবাসীরা জানতে চায় যে তাদের রেমিটেন্সের টাকা দিয়া, তাদের ভালো রাখার চিন্তা বাদ দিয়া অন্য কি কাজ করা হচ্ছে, কিভাবে হাসিনার লেসপেন্সারেরা দেশের পররাষ্ট্রনীতিকে ভারতমুখী করছিল এবং আর কেউ যেন কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে। এইগুলো এখন বিপ্লবী জনতার, বিশেষ করে প্রবাসীদের অন্তরের কথা। এই প্রবাসীরাই রেমিটেন্স বন্ধ কইরা হাসিনার গদি নাড়ায় দিছিল। এখন এই প্রবাসীরা এবং দেশের মানুষ জানতে চায় তাদের আবার কারো তাবেদারি করতে হবে কিনা। দেশের মানুষ চায় দেশের স্বার্থ রক্ষা করার পররাষ্ট্রনীতি। চলেন দেখি মানুষের এই চাওয়া আন্তর্জাতিক আইনে কি বলে। আন্তর্জাতিক আইনে দেশের সংজ্ঞা কি হবে সে ব্যাপারে সর্বজন স্বীকৃত একটা সংজ্ঞা আছে। এইটা বলে মন্টেভিডিও কনভেনশন অন দ্য রাইটস অ্যান্ড ডিউটিস অফ স্টেটস। 1933 সালে এটা সিগনেচার করা হয়েছিল, লিখিত পরিণত হয়েছে। কি আছে বলা আছে চলেন দেখি। এই কনভেনশনের অনুচ্ছেদ 1-এ বলা আছে যে স্টেট কি, রাষ্ট্র কি। তো যদি ইংরেজিত কওয়া, এডিটর সাহেব ইংরেজিটা দেখে দেন, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? কিন্তু এটা বাংলাটা হইতেছে যে একটা দেশের গ্রহণযোগ্যতার যে 4টা মাপকাঠি, একটা দেশ দেশ হয়ে উঠতে হইলে 4টা জিনিস মেনে চলতে হবে, 4টা মাপকাঠি। তার মধ্যে অন্যতম হইল অ্যাবিলিটি টু এন্টার ইনটু রিলেশনস উইথ আদার স্টেটস। তার মানে অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সে স্বাধীনভাবে সম্পর্ক তৈরি করতে পারার ক্ষমতা থাকতে হবে। তার মানে একটা দেশের কূটনৈতিক সম্পর্কই হইতেছে দেশ হয়ে ওঠার একটা বৈশিষ্ট্য, যেটা কূটনৈতিক দক্ষতার উপর নির্ভরশীল। এখানেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্ব। এই জন্যই উন্নত দেশগুলোতে পররাষ্ট্রমন্ত্রীকে কিন্তু তাদের ক্যাবিনেটের প্রথম বা দ্বিতীয় মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে তো পররাষ্ট্রমন্ত্রী সেই দেশের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকেন। কিন্তু আমাদের দেশে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হাসিনা যাদের নিয়োগ দিচ্ছেন বা এর আগে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের কথা নাই কইলাম, যেমন দীপুমণি ওই স্বজনপ্রীতির দায়ে জেলে আছে, তারপরে আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় বাংলাদেশের রোহিঙ্গা সংকট শুরু হয়, আর অর্থমন্ত্রী থাকার সময় বাংলাদেশের অর্থনীতি জয় বাংলা হয়ে যায়। আবার এই যে আলগা মোমেন্ট, ওই কূটনৈতিক মন্তব্য নিয়ে তো পুরা পৃথিবীকে হাসাইছেন, তাই না? বলছেন যে কূটনীতিতে স্বামী স্ত্রীর সম্পর্কের প্রবক্তা সে। আর সর্বশেষে যে হাসান মাহমুদ, এই যে গাদা 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 সাউন্ড দেন, হাসিনা পালার পর নিজেই পালাইছে। আর তার দুর্নীতি সম্পর্কে আমরা সবাই জানি। কারণ রানী হাসিনা হাঙ্কেরে তো ভোটাধিকার দিল না, ভাত দিল না, কথা কইতে দিল না, আবার একটা ভালো পররাষ্ট্রমন্ত্রীও দিল না। এত কথা বলার উদ্দেশ্য হইতেছে যে প্রফেসর ইউনূস সরকার আওয়ামী লীগের এই সমস্ত ভুল থেকে কিছু শিখছেন কিনা এটা বোঝার চেষ্টা করা আর কি। আসলে কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। এবং আমাদের
ভারতের সাথে যে সম্পর্ক, ইন্ডিয়ার সাথে যে টেনশন ইত্যাদি, এই সমস্ত কিছু তো কূটনৈতিক ফেলিওর। তা আসেন দেখি প্রফেসর ইউনূস কেঙ্গা করে আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয়টারে সাজাইছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টারে আমি পছন্দই করি, ভালো মানুষ, কিন্তু ঘটনা হইতেছে কি, উনি চাকরি জীবনে 2 বার ইন্ডিয়া পোস্টিং ছিল। একবার ছিলেন দক্ষিণ আফ্রিকাতে। কূটনীতিক হিসাবে তার কোনো বিশেষ অর্জন বা নেগোসিয়েশন করার প্রশংসা কোথাও শুনছি বলে মনে হয় না। এখন উনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন নিয়ে খুবই সোচ্চার। আসেন দেখি এই নিয়ে এই যে মন্টেভিডিও কনভেনশন কি বলে। এই কনভেনশনের অনুচ্ছেদ 10-এ কি বলা আছে, এইটা স্যার ইংরেজিটা আনার দেখান না পাশে, তো ইংরেজির যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? তা আসেন না বাংলা করে কই। এরা মানে হইল এটা দেশের মূল স্বার্থ হইল শান্তি প্রতিষ্ঠা করা। এটার কোনো ব্যতিক্রম হইলে তো স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। তো এই কনভেনশনের 11 অনুচ্ছেদে আরো বলা আছে, আবার দেখান এডিটর স্যার ইংরেজি কথাগুলো দেখান, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে। এইটার মানে হইতেছে যে ভারত বা অন্য যে কোনো রাষ্ট্র আমাদের টেরিটরিতে আমাদের রাষ্ট্রের নাগরিকদের হত্যা করতে পারে না। তো আমাদের এই ভারত দরদি পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সাথে সম্পর্ক ঠিক করার আগে যদি কনভেনশন ঠিক মতো পড়লেন নি, তাহলে তিনি বুঝতে পারতেন তার কি বলা উচিত। ভারতকে আগে সীমান্ত হত্যাকাণ্ডের জবাব দিতে হবে, বিডিআর হত্যাকাণ্ডের জবাব দিতে হবে, পুলিশ বাহিনীতে তাদের লোক কেন এই জবাব দিতে হবে, কেন বাংলাদেশের গুমের সাথে তারা জড়িত সেটা জবাব দিতে হবে, কেন বাংলাদেশের সাথে অন্য দেশের সম্পর্ক স্থাপনের আগে ভারতের সাথে কথা বলে নিতে হবে, তার জবাব দিতে হবে। মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব চাইতে হবে। আর জবাব চাওয়ার সাহস না থাকলে দায়িত্ব ছেড়া মেন নবজাতক সন্তানের ভালো নানা হওয়ার জন্য আপনি আমেরিকানে কুটি গেছিলেন, উঠি যান। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা বোধহয় খুব সাহসের কাজ, প্রতিরক্ষা উপদেষ্টা বোধহয় সাহসের না, পররাষ্ট্র উপদেষ্টা অনেক সাহসের কাজ। পররাষ্ট্র উপদেষ্টা হওয়া অনেক সাহসের কাজ। আপনাদের এতই সাহস যে শেখ হাসিনাকে ফিরে আনার যে চিঠি ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে দেওয়ার সাহস আপনাদের হয় নাই। যে রাষ্ট্রদূত অবসরে যাবেন তখন দিল্লি বাংলাদেশ দূতাবাসকে দিয়ে এই চিঠি পাঠানোর মতো নত জানু কাজ কিভাবে করেন আপনারা? আপনার সচিব তো শুনলাম আপনি পছন্দ করে নিছেন। আপনি এমন সচিব নিছেন যে হাসিনার কাছে 3 বার রাষ্ট্রদূত ছিলেন, গ্রিস, কাতার আর চীনে। তার ভাই নাকি বিএনপির এমপি ছিলেন। তো উনার এমন চেতনা যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাওয়া অফিসার, বুঝেছাও। আবার চীনের মতো গুরুত্বপূর্ণ দেশে হাসিনার রাষ্ট্রদূত। হাসিনার শেষ সফর ছিল চীনে। তার মানে হইল হাসিনা পালানোর আগে যে রাষ্ট্রদূতের কাছে এত খাতির পেল তাকে ছাড়া আর কাউকে আপনার চোখে পড়ল না সচিব করার। রাষ্ট্রদূতকে দিয়া চিঠি পাঠাইয়া কি হাসিনার কাছে নিজের সাধু প্রমাণ করলেন? জাতির সাথে মস্করা করবেন না বলে দিলাম। পাবলিক কিন্তু এখনো ঘরে যায় নাই, শুধরায় যান। নইলে আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীদের বলবো একটু আপনাদের মন্ত্রণালয় থেকে ঘুরে আসতে। ওইখানে নাকি কোনো ছাত্র এখনো যায় নাই কাউকে পদত্যাগ করানোর জন্য। হাটে হাড়ি ভাঙিয়ে দেব কিন্তু। এখন দেখেন এই যে রাষ্ট্রের সংজ্ঞা শুনে আসলাম না, এটা আমাদের পাঠ্যপুস্তকে কেমনে বদলে গেল। দেখেন আমাদের পৌরনীতি বইতে যদি দেখেন তাহলে দেখবেন যে রাষ্ট্রের 4টে উপাদান, সেখানে বলা আছে জনগণ, নির্দিষ্ট ভূমি, সরকার, সার্বভৌমত্ব। তার মানে এখন সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো বলতে হয়, হ্যাঁ লাল মিয়া সোনা মিয়া হয়েছে, আর সোনা মিয়া লাল হয়ে গেছে, মাঝখান থেকে সোনাটা লাল হয়ে গেছে। আন্তর্জাতিক আইন বলে চতুর্থ স্তম্ভ হইল বৈদেশিক সম্পর্ক স্থাপনের সক্ষমতা, আর আমাদের স্বৈরাচারী জ্ঞানী ব্যক্তিরা বলতে চায় সার্বভৌমত্ব। এইখানে এই সূক্ষ্ম চাল আছে, তা সাধারণ মানুষ কখনই বুঝবে না। এই জন্য আমাদের প্রথম বুঝতে হবে সার্বভৌমত্ব এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্যে পার্থক্য কি। সার্বভৌমত্ব হইল কোনো রাষ্ট্র যে ক্ষমতা বলে রাষ্ট্রের আভ্যন্তরীণ সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ এবং হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে পারে, সেই সক্ষমতা। অর্থাৎ কর্তৃত্ববাদী ও আগ্রাসী শক্তির মাধ্যমে সার্বভৌমত্ব টিকায় রাখতে হয়। আর কূটনৈতিক সম্পর্ক হইল পারস্পরিক স্বার্থের সংরক্ষণে গড়ে ওঠা সম্পর্ক। আমাদের পাঠ্যপুস্তকে ওই যে মন্টেভিডিও কনভেনশনের কূটনৈতিক সম্পর্কের মতো সুন্দর সম্পর্ককে সরায় দিয়া কর্তৃত্ববাদী এবং আগ্রাসী শক্তির কথা বলা হয়েছে রাষ্ট্রের স্তম্ভ হিসাবে। চিন্তা করে দেখেন কোথায় আমাদের মগজ ধোলাই হয়। তাইলে রাষ্ট্রের সংজ্ঞা পাল্টে দিছে। আমাদের ছাত্ররা, আমাদের বাচ্চারা কি শিখে দেখেন। তাহলে এটা কাকে খুশি করার জন্য করছে? নিশ্চয়ই কোনো আর্মি জেনারেলকে বা পুলিশ বাহিনীকে খুশি করার জন্য করেছে। আজকে সামরিক বাহিনী যখন বলে যে তারা দেশের সার্বভৌমত্বের সংরক্ষণ,
তখন আসলে সামরিক বাহিনী নিজেদেরকে আভ্যন্তরীণ সকল ব্যক্তি প্রতিষ্ঠানের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠাকারী প্রতিষ্ঠান হিসেবে মনের অগোচরে প্রকাশ করেন। আসলে আন্তর্জাতিক আইনের সার্বভৌমত্বের উপরে হুমকিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলা হয়েছে এবং সকল আন্তর্জাতিক আইনের মূলে রয়েছে সার্বভৌম সীমানার প্রতি সম্মান। মূলত একটা ভূখণ্ডকে দেশ হিসেবে গড়ে তুলতে যা যা প্রতিষ্ঠান লাগে তার মধ্যে অন্যতম হইল পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র সার্ভিস। এই জন্যে কূটনীতিকে বলা হয় দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ একটা দক্ষ পররাষ্ট্র সার্ভিস একটা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন হওয়া থেকে রক্ষা করতে পারে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে। বিশাল ব্যাপারটা সহজে মাথায় ঢুকে নাই মনে হয় না, কারণ এই সমস্ত কনভেনশন কিন্তু আপনারা ফরেন সার্ভিস একাডেমিতে পড়ান না, জানেই বলতেছি, খোঁজ নিয়ে দেখেন। ফরেন সার্ভিস একাডেমিতে এখন প্রেস কনফারেন্সের জায়গা, প্রেস কনফারেন্স করেন ভালো কথা, বই খাতা একটু ঠিকঠাক মতো পড়ান। আমরা এখন কেমন পররাষ্ট্রনীতি আর সার্ভিস চাই, আসেন সেটা আলাপ করি। এতক্ষণ কিছু কইলাম যা আমাদের রাষ্ট্র বা রাষ্ট্র কাঠামো সম্পর্কে স্বৈরাচার কর্তৃক চাপায় দেওয়া কিছু ধারণা দেখানোর চেষ্টা করছি। এইবার আমি পররাষ্ট্রনীতি আর তার সংস্কার নিয়ে কিছু কথা কইতে চাই। আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে একটা কথাই প্রচলিত আছে যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরত্ব না। এই যে কিলাম, আরে দূর 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 কিলাম, ওই যে শরার্দির বডিগার্ড হয়েছে উই একটা কথা কইছিল, সে কথা হাসিনা পররাষ্ট্রনীতি বলে ছেলে দিছে। তো এই পররাষ্ট্রনীতি তো আওয়ামী লীগ নিজেই মানে নাই। পাকিস্তানের সাথে কি সম্পর্ক ছিল, এটা কি বৈরিতা না? হ্যাঁ, তো মন্টেভিডিও কনভেনশনের অনুচ্ছেদ 10 এবং 11 দিয়া কি তার সমাধানের চেষ্টা করা যাইতো না? যা করা হয়েছে তা তো শত্রুতা, বৈরিতা। আমেরিকা কিনে শেখ হাসিনা যে সমস্ত কথা বলছে তা কি বৈরিতা না? বৈরিতা তো। আমেরিকা যাব না, অনেক দেশ আছে, আমেরিকা না গেলে কি হয়, হ্যাঁ আমেরিকা এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, এগুলো বৈরিতা না? এগুলো বন্ধুত্ব? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আবার এইসব কথাকে বেদ বাক্য হিসাবে নিয়ে গত 16 বছর চলে আসছেন। আপনাদের ভিতরে এখনো স্বৈরাচারের দোষের বিভিন্ন পদে আছে, সেগুলো বলবো একটু পরে। হ্যাঁ, আগে একটু পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলি। 1 নম্বর হইতেছে আমাদের পররাষ্ট্রনীতি হবে দেশ এবং জনগণের স্বার্থে সর্বত্র সবসময়। পররাষ্ট্রনীতি শুধু দেশের কথাই বলবে না, দেশের জনগণের ইচ্ছাকে বৈদেশিক সম্পর্ক নির্ধারণে প্রতিফলিত করবে। আমাদের পররাষ্ট্রনীতি হবে সকলের জন্য এবং এই নীতির মূলে থাকবে পররাষ্ট্র সার্ভিস। 2 নাম্বার, আমাদের দেশের সবাই সব নীতি নির্ধারণ নিয়ে কথা বলে না। স্বরাষ্ট্রমন্ত্রী যেমন পরিবেশ নিয়ে কথা বলে না, গণপূর্ত মন্ত্রী যেমন মৎস্য পানি সম্পদ নিয়ে কিছু বলে না, কিন্তু সব মন্ত্রী সব উপদেষ্টা পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার লোভ সামলাতে পারেন না, জিভ লক লক করে ওঠে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন মুখপাত্র থাকবে, তিনি প্রত্যেক সপ্তাহে একবার কূটনৈতিক ব্রিফিং করবেন। পররাষ্ট্র উপদেষ্টা মাঝে মাঝে স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে পারেন, তবে যত তথ্য পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলা বন্ধ করতে হবে। আর ওই যে সুন্দরী কোটার রেজনা, ওই যে আন্ডিয়ার সাথে সম্পর্ক, ওই কথা কইলে কিন্তু আবার ধর্ম একেবারে একদম ঠাইসা ধর্ম কয়ে দিলাম। একই সাথে আপনার উপদেষ্টারা যেখানে সেখানে বিদেশি কূটনীতিকদের সাথে দেখা করা বন্ধ করতে হবে। সিম্পল হিসাব, সাদা চামড়া দেখলে মাথা ঠিক থাকে না, সাদা আমরা সাদা উঠি গেল ঠিকই কালো। বিদেশিদের সাথে দেখা করবেন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করবেন আগে, তার আগে না। কোনো বিদেশি কূটনীতিক আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না। এইটা মন্টেভিডিও কনভেনশনের অনুচ্ছেদ 8 বলা আছে। দেখিছেন? দেখানি ইংরেজিতে কইছে, ঠিকই কইছে, তাই না? হ্যাঁ, ভিয়েনা কনভেনশনে একই কথা কওয়া আছে। এই সহজ বিষয়টা বাস্তবায়নে এত জটিলতা কথা আমার জানা নাই। 3 নাম্বার, পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য সার্ভিসের লোক পদায়ন বন্ধ করতে হবে। ও ভুরঙ্গামারিতে কাজ করা ইউনেকে এই না জেনেভায় লেবার কাউন্সিলের প্যানেলের তো উপদেষ্টারা হেনস্থা হবে, এটাই স্বাভাবিক। লেবার উইং, পাসপোর্ট, ভিসা উইং, কমার্স উইং এই নামে যে সমস্ত পদ সৃষ্টি করা হয়েছে, সেখানে কি আপনারা শ্রম বিভাগ, পাসপোর্ট অধিদপ্তর থেকে পদায়ন করেন না? এখানে আপনারা কাদের দেন? প্রশাসন ক্যাডার থেকে ভুরঙ্গামারিতে কাজ করে আসা অফিসারকে পদায়ন করেন কেন? ওইসব দপ্তরের অফিসারদের পদায়ন করেন না কেন? পাসপোর্ট ভিসা উইং এ কেন পাসপোর্ট অধিদপ্তর থেকে একজন অফিসার আসবে না? লেবার উইং থেকে কেন শ্রম অধিদপ্তর থেকে একজন অফিসার আসবে না? কমার্স উইং এ কেন বাণিজ্য অধিদপ্তর থেকে একজন লোক আসবে না? কারণ কইবেন যে তা তো ক্যাডার অফিসার না, আপনাদের দূতাবাসগুলোতে তো অ্যাটাশে পদ আছে না, ওই পদে পাঠান। যারা জনসম্পৃক্ত কাজ করে তাদের সুযোগ কইরা দেন, কম পয়সায় ভালো সার্ভিস পাবেন। ভুরঙ্গামারির ইউনো প্রথম সচিব হইয়া 3-4 বছর বিদেশ ভ্রমণ করে যখন দেশে ফেরত যাবেন, তখন গিয়া তো তিনি তুলা উন্নয়ন বোর্ডের পরিচালক হবেন। বিদেশ থেকে তার কূটনৈতিক শিক্ষা নিয়ে দেশের কোন কাজটা করতে পারবেন উনি? নাকি আপনার নাকি উপসচিব, তো উপসচিব থাকেন না, প্রথম সচিব, কাউন্সিলর, মিনিস্টার হওয়ার দরকার কি? এত লোভ কেন? খালি চোখ চক করে, বিদেশে ঘোরা হইল না, খুব মজা।
সমন্বয় করার পর আপনারা কি পরিবর্তন আনছেন? মধ্যপ্রাচ্য কিংবা মালয়েশিয়াতে প্রবাসীদের সমস্যা আরো বাড়ছে। তার সাথে দক্ষ অ্যাটাচে নিয়োগ করলে সরকারের খরচ অর্ধেকের চেয়ে বেশি কমবে। একই সাথে সেই লোক যে কাজ করতো তিনি এই কাজটা বিদেশে এসে করবেন। বিদেশ থেকে প্রবাসীদের চাহিদা সম্পর্কে ধারণা নিয়ে আবার যখন স্বপদে ফিরে আসবেন তখন তিনি আরো ভালো সেবা দিতে পারবেন, প্রবাসীদের মুখে হাসি ফুটাই দিতে পারবেন, তাদের পরিবার সরকারের উপর সন্তুষ্ট হবে। আর তো এই যে এই সমস্ত উইং লেবার পাসপোর্ট উইং থেকে যে টাকা বেঁচে যাবে সেই টাকা দিয়ে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সহায়তা করেন। টাকার জায়গা বলে দিলাম, কেন কেউ করে বাঁচাইতে হবে টাকা। 4 নাম্বার, যোগ্যতার ভিত্তিতে পদায়ন এবং প্রমোশন দিতে হবে। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমন অনেক অফিসার আছে যারা হার্ভার্ড, প্রিন্সটন, অক্সফোর্ড, কেমব্রিজ থেকে পড়াশোনা করছেন। এইসব বিশ্ববিদ্যালয় কিন্তু শুধু ডিগ্রি দেয় না, এরা একই সাথে এদের গ্র্যাজুয়েটদের একটা প্ল্যাটফর্ম দেয় যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগের সুযোগ থাকে। এইসব অফিসারেরা যদি স্বৈরাচারের দোষর না হয় তবে তাদের দিয়ে আপনারা ওয়াশিংটন, লন্ডন, নিউ ইয়র্ক, জেনেভা মিশনে কাজ করান। এরা দেশের সাথে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে পারবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি অনেক আমাদের ফরেন সার্ভিসের অফিসারদেরকে দেখছি, ভেরি ব্রাইট অফিসার। আমি জানি এদের সক্ষমতা। আপনারা কি করেছেন? আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা সাম্যবাদী মন্ত্রণালয় করতেছেন, খুব ভালো কথা। সাম্যবাদ কি দক্ষতায়, কাজে, যোগ্যতায়? উত্তর হইল না। এই সাম্যবাদ হইল পদায়নের জায়গায়। এইটা হাসিনার তৈরি করা ফরেন সার্ভিসকে খোড়া করার মডেল। এই মডেল অনুযায়ী আপনি ইউরোপের ঠান্ডায় কাজ করছেন বলে আপনাকে এখন মধ্যপ্রাচ্যের গরমে কাজ করতে যাইতে হবে। এটা হচ্ছে সাম্য, বুঝছাও? ঠান্ডায় কাজ করেছে, এখন গরমে কাজ করতে যাইতে হবে। আমেরিকায় কাজ করলে আফ্রিকায় যেতে হবে। আবার হাসিনার সার্টিফাইড দোষর হলে আপনি শুধু উন্নত দেশেই থাকতেন, আপনার জন্য নিয়ম আলাদা, বুঝছাও? যেমন সঞ্চিতা হক নিউ ইয়র্কের পর জেনেভায় গিয়া হাসিনা বিরোধী লোকদের সাথে মাস্তানি করেছে। ওই যে শুভ্র ভাই আর আমাদের বন্ধু জামান ভাইয়ের উপরে মাস্তানি করেছে, মারতে গেছিল। আলগা মোমেনের পরিচালক ছিল এমদাদ, তিনি নাকি কখনোই আমেরিকা বা ইউরোপের বাইরে যান নাই। তো এই হইল হাসিনার সাম্যবাদী মূলা, যা হাসিনার রেখে যাওয়া স্বৈরাচারী অফিসাররা মিলে বাস্তবায়ন করিচ্ছে। তো কারা এই স্বৈরাচারী অফিসার? আসেন সেটা একটু দেখি। প্রথমে আছে নাজমুল হক, মহাপরিচালক প্রশাসন। এই অফিসার হাসিনার সময় পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালক প্রশাসন এই দায়িত্ব পালন করেছেন। ওর স্ত্রী রাশেদা রওনক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে হাসিনার আমলে। কতটা কাঁঠাল রানী লেসপেন্সারি লেভেলে চাকরি পাওয়া যায় তা আমরা জানি। এই অফিসারের কথা স্বামী তুলে ধরলেও পররাষ্ট্র সচিব বা উপদেষ্টার কোনো স্যাদব্যাদ নাই। এই অফিসার আর পররাষ্ট্র সচিব মিলে অনেক পদায়ন করছে, তার কিছু নমুনা দেখাই। দেখাবো। আচ্ছা দেখেন, এই যে নিউ ইয়র্কের জাতিসংঘ মিশনে স্থায়ী প্রতিনিধি করছেন সালাউদ্দিন নোমান চৌধুরীকে। হাসিনার সময় মহাপরিচালক প্রশাসন ছিলেন, তাতে কোনো দোষ নাই, ধরে নিলাম। কিন্তু এই অফিসার জীবনে কোনোদিন জাতিসংঘ নিয়ে কাজ করেছে? করে নাই। করলেও 1-2 বছর। তার ডেপুটি হিসেবে তাকে দিচ্ছেন, তিনিও কোনোদিন এই কাজ করেন নাই। তো ওই মিশনের 3 নাম্বার ব্যক্তি হলেন আলগা মোমেনের পরিচালক এমদাদ, তাকে সরান নাই। অর্থাৎ নিউ ইয়র্ক মিশনে জাতিসংঘের কাজ করার অভিজ্ঞতার সবচেয়ে সিনিয়র ব্যক্তি হলেন এমদাদ। উনি সবাইকে পরিচালনা করবেন আর নিউ ইয়র্কের টিকায় রাখবেন ফ্যাসিবাদকে, বুঝছাও? ইনকা কইরাই চলিচ্ছে সবকিছু। আমি বলছিলাম যে মুশফিকুল ফজল আনসারীকে নিউ ইয়র্কে দেন, আমার কথা পররাষ্ট্র সচিব উপদেষ্টা শোনেন নাই। শুনবেন কেন? বিপ্লবী চেতনার মানুষ নিউ ইয়র্কে থাকলে তো আপনার পররাষ্ট্র সচিব উপদেষ্টা নাজমুল হকের মতো লোকদের এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। নাজমুল হক নাকি মন্ত্রণালয়ে বদলির অর্ডার করে, আবার তার ওয়েবসাইটে দেয় না, কলে দেখা যায় না। মানুষের কি বোকা পেয়েছেন নাজমুল সাহেব? ভালো মনে পদায়ন করলে তো প্রকাশ করতে দোষ নাই, তাই না? আমরা কোনো খবর পাই না কেন? আমরা কলে দেখিয়ে গেলা সব অর্ডার জোগাড় করে ফেসবুকে ছেড়ে দিমু, কলে এই হোয়াটসঅ্যাপে পেটে দেন, তাই না? দেখাই দিমু যে কি করিচ্ছেন, বুঝছাও? খুব খেয়াল। আমাদের পররাষ্ট্র সচিবের ভাই নাকি বিএনপির এমপি ছিল, তার তো দেখি বিএনপির প্রতি কোনো ভালোবাসা নাই। মির্জা ফখরুল সাহেব একটু নোট রাখেন, আপনার জন্য একটা কুইজ দেই। দেবো, পারবেন কুইজটা? আপনাদের নেতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডী কর্নেল দিলওয়ারের মেয়ে তাহলিল দিলওয়ার এখন কুই আছে, কুটি আছে জানা আছে? উত্তর হইল পররাষ্ট্র মন্ত্রণালয়ে উঠি আছে। তিনি আওয়ামী লীগের সময় সকল নিয়মের মুখে চুনকালি দিয়া ক্যানবেরাতে জামাইয়ের সাথে সরকারি টাকায় হানিমুন করতে গেছিলেন, খবর আছে আমাদের কাছে। ফিরে আসার সময় কইছিলেন যে তাকে প্রধানমন্ত্রী কার্যালয় অর্থাৎ হাসিনার কার্যালয়ে পরিচালক 9 পদে না বসালে তিনি আর আসবেন না। বুঝছাও? তিনি আসলেন পরিচালক 9 হিসাবে, পদায়ন হইল, কিন্তু আইসা দেখলেন যে গদি উল্টে গেছে। তারপর তিনি নিজ দায়িত্বে আবার ক্যানবেরা চলে গেলেন। কে তাকে ক্যানবেরা যাওয়ার অনুমতি দিল? উপদেষ্টা সাহেব, তহিদ সাহেব, হিসাবটা দিয়ে আমরা তো খবর টবর রাখি না। কে তাকে আবার ক্যানবেরায় বসতে দিল সেটা ব্যাপার না।
ব্যাপার হইলো তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় ফেরত আইলা গ্লোবাল হেলথ উইং এর পরিচালক বানাইলেন কেন? আগামটা তো সিটি করেছেন, ফিরে গেছে হেলথের লোক, এগুলো যে খবর রাখে এইটা তো বুঝলেন না। যখন বানাছেন তখন তো সমস্ত কিছু ধরে টান দিছি, দেখি ও মা, এ তো দেখি মাল একটা, এটি এসে কে বসে আছে? হ্যাঁ, হেলথে দিচ্ছেন আর জায়গা বাননি, এটি না দিলে তো কিছুই মাথা আসলো না নি, বুঝছাও? কেউ নিজের কেউ নিজে মারে এইভাবে, কেউ ভাব করে দিচ্ছেন, কেউ কিছু জানে না। হ্যাঁ, এই সমস্ত কাজ করেছেন নাজমুলের পিছনে নিশ্চয়ই পররাষ্ট্র সচিবের হাত আছে, নাহলে নাজমুল এইসব কাজ অনুমোদন করা কারে দিয়া। আরেকজনের কথা বলি, কমো, এই যে সারওয়ার আলম সরকার, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের 31 ব্যাচের অফিসার, কাজ করার কথা মন্ত্রণালয়, কিন্তু কাজ করতে গেলেন প্রধানমন্ত্রী হাসিনার সহকারী প্রেস সচিব হিসাবে, বুঝছা? হাসিনা পলাইছে কিন্তু ওর সাথে নেয় নাই, পরে তারা আবার ডেকে এনে পরিচালক পদে প্রমোশন দিয়ে রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয় তো ইচ্ছেন। কিন্তু এই মন্ত্রণালয় স্বৈরাচারের হাতে নির্যাতিত অফিসারের জন্য কি কিছু করেছে? করে নাই তো। কারণ তাদের জন্য আছে হাসিনা রেখে যাওয়া সাম্যবাদী মূলায়, তাই অবিলম্বে এই সমস্ত সাম্যবাদী পদায়ন নীতি বন্ধ করেন। আমরা দেখেছি এইটা 1960-এর দশক না, এটা 2025 সাল। আমাদের দক্ষ কূটনীতিক দরকার, যোগ্য কূটনীতিক চাই আমরা চাই আমাদের কূটনীতিকরা দেশের পক্ষে মানুষের পক্ষে থাকবেন এবং তারা থাকতে রাজি আছে। সাম্যবাদের নামে অযোগ্য লোক দিয়া হাসিনার স্বার্থ টিকায় রাখার খায়েশ মিটাই দেবো, একেবারে ঢুকে দেবো, হান্তা দেবো, পিছন দিয়ে হান্তা দেবো। নাজমুলের রাষ্ট্রদূত কইরা দেখেন, ওর ঘর নাকি সময় হয়েছে শুনলাম। যেসব স্বৈরাচারের দোসর অফিসার চেয়ারে বসেছেন না, তাদের অবিলম্বে বিভাগীয় বিচারের আওতায় আনেন, নইলে সবার মুখোশ খুলে দেবো। দায়িত্বে এসে হাসিনার লোকদের পুনর্বাসন করবেন, এটা হবে না। এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। তো ইচ্ছায় আপনি এটা প্রফেসর ইউনূসকে দেখাবেন, দেখাবেন, আপনি যা দেখাবেন, দরকার হলে এটুকু কেটে নিয়ে যে স্যারকে দেখাবেন, কবেন পিনাকি এটা কইছে। এই যে পররাষ্ট্র সার্ভিসের যারা কাজ করে, এরা যে কিরকম মানবেতর জীবনযাপন করে এটা বুঝতে পারবেন না। আসেন সেটা নিয়ে আলাপ করি। আমরা তো মনে করি যে বিদেশে মিশনে বৈশা কূটনীতিকরা অনেক টাকা পায়, আসলে ভুল ধারণা, যা থেকে আমাদের সবার বাইরে হয়ে আসা উচিত। আসল সত্যটা হইল আমাদের দেশের কূটনীতিকদের বেতন দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম। জানেন এটা? জানেন না, কিন্তু তারা কিন্তু ভালো কাজ করে, তারা কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডে কাজ করে, খুবই ভালো, তারা দক্ষ কূটনীতিক। পৃথিবীতে কম বেতন পাওয়া কূটনীতিকদের অন্যতম হচ্ছে বাংলাদেশ। এমনকি শ্রীলঙ্কার কূটনীতিকদের বেতন আমাদের কূটনীতিকদের বেতনের দ্বিগুণ। আমি তো অনেকদিন ধরে বিদেশে আছি, আমি নানা কূটনীতিকদের সাথে যোগাযোগ আছে। আমি যাইও বিভিন্ন দেশে যাচ্ছি, যে ওইখানে কূটনীতিকদের সাথে কথা হচ্ছে, যাচ্ছি, খাতির টাতির করছে, খাওয়াচ্ছে টাওয়াচ্ছে, কিন্তু কি যে মানবেতর জীবনযাপন করেন, খুব অবাক হইলাম যে এটা জেনে যে আমাদের কূটনীতিকরা 2012 সালের নির্ধারিত কাঠামো অনুযায়ী বেতন পান। কারণ হাসুম না কান্দুম, 2012 সালের কাঠামো, এটা 2025 সাল। 2012 থেকে এই পর্যন্ত পৃথিবীতে 2টা মহামন্দা গেছে, কোভিড ক্রাইসিস গেছে। 2012 সালে ইউরোপে যে জিনিসের দাম ছিল 1 ইউরো, এখন সেটা 3 ইউরো। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ে অনবদ্য আর্থিক ব্যবস্থাপনায় আমাদের মুদ্রাস্ফীতি এখন চরমে। 2012 সালে যদি একজন 2000 ইউরো দিয়ে সংসার চালাইতো, তিনি এখন সংসার চালান আসলে সেই দিনের প্রেক্ষাপটে 800 থেকে 900 ইউরো দিয়া। আমাদের ফ্রান্সে এই বেতন দিয়া কিচ্ছু করা যায় না, কারণ সর্বনিম্ন বেতন হইল 1300 ইউরো, সেটাও পায় না তারা। অর্থাৎ আপনি আপনার কূটনীতিকদের ঠিক মতো বেতন দেন না। মিসকিন সার্ভিস দিয়া আপনি দেশের বৈদেশিক সম্পর্ক কিভাবে ঠিক রাখবেন? আমাদের কূটনীতিকদের হাতে একটাই উপায় আছে, তা হলো পাসপোর্ট আর কনসুলার সেবা থেকে দুর্নীতি করা। আবার যাবার সুকৌশলে প্রশাসন ক্যাডার দখল করে নিছে, বুঝছাও, বিভিন্ন উইং কইলা। তাই তাদের অফিসাররা মোটামুটি প্রশাসনের কাছ থেকে $50-100 নিয়ে ভালোই আছেন, কারণ অপরাধ ধরা পড়লে তখন খুব সহজে অপকর্ম দূতাবাসের উপরে চালাই দেওয়া যায়। মানুষ তার জানে না কোন রসুনের কোন জায়গায়। আপনাদের প্রশাসন ক্যাডার কিন্তু আবার এই সমস্ত মুদ্রাস্ফীতির কথা বলে নিজেদের বেতন স্কেল ঠিকই বাড়াইছেন 2 বার, একবার না 2 বার। আজকে একজন প্রশাসন ক্যাডারের অফিসার ফোন দিছিল, আমারে কইতেছে, আমি কইলাম যে আপনারা যে অন্যায় করিচ্ছেন অন্যান্য ক্যাডারের সাথে, নিজেদের লজ্জা লাগে না? নিজেদের স্কেল বাড়াইছেন 2 বার, আপনি কেন কূটনৈতিকদের বেতন বাড়ান নাই ভাই? একবারও বাড়ান নাই। একবার বাড়াইতেন বুঝতাম তাইলে। হাসিনাকে নির্বাচনে জিতাই দিয়ে আবার একই ধান্দা করিচ্ছিলেন যে আবার বাড়াবেন, পারেন নাই। কিন্তু তারা বিদেশে কূটনীতিকদের বেতন আর বাড়ান নাই। মানে আবার বলতে হয় যে লাল মিয়া সোনা মিয়া হয়েছে, সোনা মিয়া লাল হয়েছে, মাঝখান থেকে সোনাটা লাল হয়ে গেছে। বিদেশে কি মুদ্রাস্ফীতি হয় না? আর কূটনীতি করা অফিসার তাদের পরিবারকে খাওয়াবেন না দেশের জন্য কূটনীতি করবেন, তা নিয়ে আপনারা ভাবেন? চলবে কেমন করে রে ভাই? এই টাকায় তো চলে না রে ভাই, সংসার চলে না। কি জায়গায় রেখেছেন? এরকম করে থাকে এখন
এভাবে থাকা যায়? কি ভাবেন ওদের নিয়ে আপনারা? যদি মেধা না পাইরা তাদের জীবিকায় কষ্ট দিয়া যাইতেছেন, এটা লজ্জার কথা রে ভাই। এত বেইনসাফি করেন মানুষদের সাথে। এইবার আমাদের দক্ষ অর্থ মন্ত্রণালয়ের নতুন অর্থনৈতিক থিওরি আপনাদের বলবো। এই বেতন কাঠামো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অনেকদিন ধরে কথা বলে আসতেছে। সম্প্রতি গত 22শে ডিসেম্বর তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীদের বিদেশে বেতন বাড়ায়। সেখানে রাষ্ট্রদূত পর্যায়ে কয়েকটা দেশের বেতন বলতেছি। তার আগে থেকে বলি আসবেন না, হ্যাঁ প্লিজ আসবেন না, হ্যাঁ গভীর চোখ দিয়ে দেখেন, মমতা দিয়ে দরদ দিয়ে দেখেন, দেখবেন স্বৈরাচারের গন্ধ পাবেন, হাসিনার গন্ধ পাবেন। নেপালের কাঠমান্ডুতে রাষ্ট্রদূতের বেতন $2,487 থেকে বাড়ায় করা হয়েছে $3,193। ইরানের তেহরানে একই পদে বেতন $2,572 থেকে বাড়াই করা হয়েছে $3,421। ইথিওপিয়ার আদিস আবাবায় $2,573 থেকে বাড়ায় $3,422 করা হয়েছে। সুদানের খার্তুমে $2,685 থেকে বাড়ায় $3,571 করা হয়েছে। নাইজেরিয়ার আবুজাতে $2,799 থেকে বাড়ায় $3,108 করা হয়েছে। এবার দেখি ইউরোপে উন্নত দেশের চিত্র। বার্লিনে $2,827 থেকে $3,017। প্যারিসে $2,996, এটা বাড়ায়নি, অপরিবর্তিত রেখেছে। কেন? ওই যে পিনাকি আছে এটি ওখানে শাস্তি দেওয়া লাগবে, বুঝছাও। মাদ্রিদে $2,714 থেকে বাড়ায় $2,760 করছে। সুইডেনের স্টকহোমে $2,807, এটাও অপরিবর্তিত রেখেছে। তো ওই মনে করেছে সুইডেনে বোধহয় আমার আর একটা পরিবার আছে, আমি বোধহয় বিয়ে শাদী করে আসছি, সেজন্য বাড়ায়নি, বুঝছাও। লন্ডনে $2,940 থেকে বাড়ায় $3,102 করেছে। আমি ভাই কোনো ইকোনমিস্ট না ভাই, এখন আমার পিএইচডি কমপ্লিট হয় নাই, আমি নিজের ইকোনমিস্ট কই না। তাও কস্ট অফ লিভিং ইন্ডেক্স বলে একটা কথা আছে না, যা অনেক দেশের যোগ্য ইকোনমিস্ট মেলা অনেক পড়াশোনা করে ঠিক করেন। আমাদের অর্থ মন্ত্রণালয়ে এমন কিছু অফিসার আছে যারা এই বেতন নির্ধারণ করতে গিয়ে এমন সূত্র আবিষ্কার করেছেন যা তাদেরকে আগাম নোবেল প্রাপ্তির হাতছানি দিচ্ছে। আমি অনেকের সাথে কথা বলছি, তারা কিছু বুঝতে পারতেছে না যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স অনুযায়ী কাঠমান্ডু, তেহরান, খার্তুম, আদিস আবাবাতে কি জীবনমানের খরচ প্যারিস, মাদ্রিদ, লন্ডন, বার্লিনের চাইতে বেশি। প্রফেসর ইউনূস তো বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, এরাও অর্থনীতিবিদ। তো আপনারা সবাই মিলে এটা কি বানাইলেন? আমার তো মাথায় ঢুকে না, আপনাদের ঢুকিছে। এটা ফাজলামি করার কোনো মানে আছে? কি দরকার? অর্থ মন্ত্রণালয়ে যে অফিসার এই কাজ করেছে তারে ধইরা এটা পুরস্কার দেন। তার মতো অর্থনীতিবিদ মোটামুটি অমর্ত্য সেনরে পড়াইতে পারবে তো, আমার মনে হইতেছে। আসলে কিছুই না। অর্থ মন্ত্রণালয়ে এই কাজ করার মূল উদ্দেশ্য হইল ইউরোপের এবং অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ মিশন যেন ভালো অফিসার না যায়। খুবই সিম্পল হিসাব ভাই। কই থেকে কই চাপা মাইট দেয় এগুলো বুঝতে পারবেন না। এগুলো জাউরার জাউরা, বুঝেছেন? একটা বুঝে আছে যাবে কেন? তার তো না খেয়ে মরবে না যখন দেখবে বেতন এরকম এবং বাড়ে না এটা। আর যেসব দেশে বাড়াইছে, বুঝছেন, বেতন, সেসব দেশে প্রশাসন এবং সামরিক বাহিনী থেকে বিতাড়িত অফিসাররা পোস্টিং দেয়, সেজন্য বাড়াইছে, বুঝছাও। মাঝে মাঝে আপনারা পদায়নের যোগ্য না হলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসার দেয়। তো ভালোই ফন্দি করেছেন, হ্যাঁ এগুলো ধরে ফেলেছি কলে। নিজেরা নিজেদের বেতন বাড়িয়ে নিছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসার যারা বিশেষ পরীক্ষা আপনাদের 99% চাইতে বেশি নম্বর পেয়ে আসছে, তাদেরকে অবজ্ঞা করা এত ফন্দি কই থেকে পান আপনারা? ওই ভালো ছাত্র ছিল, ভালো রেজাল্ট করেছে, ওই যে ঈর্ষা, ওই ঈর্ষা থেকে এখন চাপা মের দেন। আপনাদের পিছনে যে 25 ক্যাডার মিলে আন্দোলন করছে, তার কারণ বুঝবার পারিচ্ছেন তো? সবার সব খাইতে খেতে আপনারা দেশ খাইয়ে ফেলেছেন। হাসিনা পলানোর পর যতগুলো দোসর জেলে গেছে তার মধ্যে বেশিরভাগই তো প্রশাসনের, আর কিছু পুলিশ আর সামরিক বাহিনীর। সিভিল প্রশাসনে স্বৈরাচারের মূল দালাল হইল প্রশাসন ক্যাডার। এই জন্য প্রফেসর ইউনূস সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অবসরপ্রাপ্ত অফিসার দিচ্ছেন। আগামীতে এটা আরো বেশি করা উচিত। প্রশাসন ক্যাডারের সংস্কার নিয়ে আলাদা করে বলতেছি তো অনেক কিছু নিয়ে, কিন্তু বিদেশে মিশনে বেতন কাঠামো নির্ধারণে আপনাদের যে বিবেচনা, তাতে এটা স্পষ্ট যে আপনারা প্রফেসর ইউনূসের সরকারকে বিপদে ফেলতে চান। আপনারা চান না যে একজন ভালো অফিসার একটা ভালো দেশে পদায়িত হোক বা কাজ করতে পারুক। তারা অর্থভাবে কাজ করতে পারবে না। আর আপনারা জনপ্রশাসনে বৈশা তাদের সহায়তা করার জন্য নতুন পদ খুলে নিজেদের পদায়ন করবেন। জাতি এইসব চালাকি এখন বুঝে, তাই এই প্রশাসনের বেতন কাঠামো অবিলম্বে পুনর্নির্ধারণ করেন। সুদানের রাষ্ট্রদূতের বেতন $3,571 হইলে ইউরোপে তা $5,000 হইতে হবে। এটাই বৈশ্বিক বাস্তবতা রে ভাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা সংস্কার কমিশন করতে হবে। কেন? আসেন এটা আলাপ করি। স্বাধীনতার পর থেকে লাগাতার এই মন্ত্রণালয়কে একটা ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হইতেছে। যে যখন সরকারে আসে সে তখন তার বিরোধী শক্তির চোর বাটপার খুনি অফিসারদেরকে ক্ষমতাহীন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করে। এই যে কয়েকদিন আগে করছে না আর্মি থেকে কয়টা, আজ দহাকে,
এর উল্টা দিক হইলো যখন সরকার কাউকে ভালো কোনো পুরস্কার দিতে পারে না, এমপি নমিনেশন দিতে পারে না, তখন তাকে রাষ্ট্রদূত বানায় আরামে থাকার জন্য একটা চাকরি দেয়। রাষ্ট্রদূত কোনো আরামের বিষয় না রে ভাই। অনেক কূটনৈতিক জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, কানেকশন, এইগুলো একজন রাষ্ট্রদূতের আবশ্যিক গুণ। কিছু মানুষের এসব গুণ এমনিতেই থাকে, যেমন আমাদের মুশফিক ফজল আনসারি। কিন্তু সম্প্রতি দেখলাম যে হাসিনার 3 ঘনিষ্ঠ মেজর জেনারেল রাষ্ট্রদূত করে নিয়োগ দিচ্ছেন। কেন? রাষ্ট্রদূত নিয়োগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, জনপ্রশাসন মন্ত্রণালয় কেন নিয়োগ দিবে? ভাই কার গোয়াকে মারিচ্ছে ধুলাই অন্ধকার, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। আপনাদের এই মেজর জেনারেলদের এত ভালো লাগলে নিয়ে সচিব বানান নিজের ক্যাডারে। এইসব স্বৈরাচারের দোষরদের যেই দেশে রাষ্ট্রদূত করবেন সে দেশে আমরা ওদেরকে গদি নাড়ায় দিব, কয়ে দিলাম কলে। পাঠান না দেখি না, ওদের রাতের ঘুম হারাম কইরা দিব, লিখে রাখেন। খালি পাঠান না দেখি না, কুটি পাঠাবেন। সব জায়গায় আমার ক্ষুদ্র ভাতা ভগিনীরা আছে, দইরা একেবারে দিব বা শান্তি একেবারে একদম দূতাবাস দখল কইরা নিব, দূতাবাসে পাশা লাথি দিয়ে ব্যাক করে দিব। দরকার হলে আমি যাব, দেখি আমারে কে কি কয়। এবার আসেন গাড়ি কেনার ঋণ নিয়ে প্রশাসন কাটারের চুরিটা দেখি। সরকার উপসচিবদের গাড়ি কেনার জন্য 30 লক্ষ টাকা ঋণ দেয়, আবার এই গাড়ি ব্যবস্থাপনার জন্য মাসে 50,000 টাকা দেয়। প্রশাসনের অফিসারদের অফিসের গাড়ি ব্যবহার করা কতটুকু কমছে তা কোনোদিন কোনো রিপোর্টে দেখলাম না। তো আসলে তো কমে নাই। তারা আইন করে নিছে যে অফিসার গাড়ি ব্যবহার করলে তারা মাসে 50,000 টাকার জায়গায় 25,000 টাকা নিলেই হবে, গাড়ি তাদেরই থেকে যাবে। যেই গাড়ি আবার উবারে দেয় কেন লাগলে সবগুলা, আপনি যেগুলো উবারে চড়িচ্ছেন এদের অনেকগুলো সেক্রেটারি সচিবদের গাড়ি, আমলাদের গাড়ি মাসে মাসে ভাড়া নেয়। ভালো তো, প্রত্যেক প্রশাসন ক্যাডারের অফিসার একজন ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে গেছে। কিন্তু তারা তো সবার সেরা, তারা আবার সবাইকে উদ্যোক্তা হইতে দেবে না। তাদের উপসচিব পদ থেকে এটা সরকারের পদ। অন্যান্য ক্যাডারের পদ যেমন পরিচালক, মহাপরিচালক ইত্যাদি নাকি সরকারের পদ না। এমনকি তাদের চাইতে বিসিএস পরীক্ষা বেশি নম্বর পররাষ্ট্র ক্যাডারের পদগুলোও নাকি সরকারের পদ না। তাই তাদেরকে নাকি গাড়ি কেনার লোন দেওয়া যাবে না। কিন্তু আসল জায়গায় কিন্তু টনটানা তারা, বুঝছাও, যে সামরিক বাহিনীর মেজরদের কিন্তু অনুমতি দিছে, পুলিশের এসপিদের দিছে, জেলা জজদের দিছে। অর্থাৎ যার হাতে অস্ত্র আছে, ক্ষমতা আছে, কিছু করবার পারবে, আইন আছে, তাদের দিছে। যাদের মাধ্যমে দেশের কৃষি বিপ্লব হয়, রাজস্ব আসে, শিক্ষা প্রতিষ্ঠান চলে, প্রকৌশলী কাজ হয়, তারা নাকি ঋণ পাবে না। যারা চিকিৎসা দেয় তারাও পাবে না। তো 25 ক্যাডার আপনাদের এই বৈষম্যমূলক ব্যবস্থা মানবে কেন? দিচ্ছে শান্টিং, ঠিক হয়েছে, আরো বেশি দে, লাল করে দে, পিঠে একদম পাশার সামনে লাল করে দে। সকল ক্যাডারের সদস্যদের পদোন্নতির জন্য আপনাদের তৈরি করা সুপিরিয়র সিলেকশন বোর্ডে আসতে হয়। এই বোর্ডে আপনাদের মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব মিলে ঠিক করবেন কে কে পদোন্নতি পাবে। আবার আপনাদের পদোন্নতিও আপনারাই নির্ধারণ করেন। এই জন্যই আপনাদের 400 অতিরিক্ত সচিবের পদ থাকলেও আপনারা 900 অফিসারকে সেখানে পদোন্নতি দেন। আবার অন্য ক্যাডারকে পদোন্নতি দিতে আপনাদের কত কষ্ট। আমি জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার কমিটিকে বলবো অবিলম্বে এইসব বৈষম্যমূলক বিষয়গুলো আমলে নেন। প্রশাসনের ক্যাডারের অফিসারদের কেন অন্য ক্যাডারের পদে চাকরি করতে হবে? আপনাদেরকে নিজস্ব ক্যাডারে কোনো কাজ নাই, কাজ কম, এটা আমরা জানি। তো কাজ কম থাকলে নিয়োগ কমান, সরকারের অর্থ বাঁচান। জনগণের অর্থ লোপাট করতে এখনো বছরে 13 কোটি টাকা আপনাদের রিটায়ার্ড অফিসারদের পদোন্নতির জন্য বরাদ্দ দেন। প্রশাসনের কেউ অন্য ক্যাডারে পদায়নের সাথে যদি এতই খায়েশ থাকে, তাহলে আসলে প্রশাসন থেকে পাওয়া সকল সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে আসতে হবে, নাহলে সবাইকে সমান সুযোগ দিতে হবে। দেশটা তো আপনাদের বাপের না, মগের মুল্লুক না। আপনারা নিজেদের স্বার্থে স্বৈরাচার তৈরি করেন। 2018 সালে শেখ মুজিবের মূর্তি বসানো নিয়ে আলেম সমাজ প্রতিবাদ জানালে আপনাদের মুখ্য সচিব কাই কাউসের নেতৃত্বে আপনার প্রশাসন ক্যাডারের চিন্মৈত্রী সম্মেলনের সরকারি সমাবেশ করেছিলেন। তাকে আমরা ভুলে গেছি? কে কে গেছিলেন জানি তো, লিস্টি আছে তো। ওই সমাবেশে সবাই কলে শপথ নিছিলেন হাসিনাকে আমৃত্যু গতিতে রাখার জন্য। শেয়াটন থেকে খাবার আনিছেন, টাকাকে দিছে, চাঁদাবাজি যে করেছেন এটাও জানি। আপনাদের ডিসিরা এলআর ফান্ডের নামে উন্মুক্ত চাঁদাবাজি করেন, এটা কলে সবাই জানে। এলআর ফান্ড কি? আসেন শুনি এলআর ফান্ড কি। এলআর ফান্ড হইতেছে, ধরেন একটা জেলায় একটা পুকুর আছে, একটা মাঠ আছে, ওটা ইজারা দিবে। তো ওইটা ইজারা দিলে একটা ন্যায্য ভাড়া হইতেছে, ন্যায্য দাম হইতেছে ধরেন 1 কোটি টাকা। ওই দিবি ওইটা 2 লাখ টাকায়। আর কবি যে তুমি মাসে মাসে আমাকে এত টাকা দিবা, এটা নাজিমের কাছে জমা থাকে। উঠে থেকে সবার বাজার হয়, ডিসির বাজার হয়, ওই ডিসি অফিসে সবার বাজার হয়। ডিসি বলে যে আমাকে দেন একটা 50,000 টাকা দেন, 1 লাখ টাকা দেন, উঠে থেকে দিয়ে দেয়, কোনো হিসাব নাই কলে এটা, বুঝছাও। তো এই উন্মুক্ত চাঁদাবাজি চলে, ডিসি গুলো করে। প্রশাসনের সব জেলা পর্যায়ের কর্মকর্তারাই চাঁদাবাজির পয়সায় বাজারঘাট করে। আপনাদের সবার শরীরে হারামের পয়সা, ঘুষ, দুর্নীতি, চর্বি জমে গেছে। আপনার ম্যাজিস্ট্রেট জেলায় গাড়ি চললে স্বাস্থ্য কর্মকর্তা গাড়িতে চলবে, সহকারী প্রকৌশলী গাড়িতে চলবে, সহকারী কৃষি কর্মকর্তাকে গাড়ি দিতে হবে। এবং এই সাম্য স্থাপনী সংস্কারের প্রথম ধাপ। তাই স্বাধীনতার পর থেকে চলে আসা এইসব প্রথাকে সংস্কার কইরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা প্রভাবমুক্ত, দক্ষ, যোগ্য এবং বিশ্বমানের
পররাষ্ট্র সার্ভিস গঠন করার জন্য অবিলম্বে একটা পররাষ্ট্র মন্ত্রণালয় সংস্কার কমিশন গঠন করেন। এই কমিশন মন্ত্রণালয়ের পদায়ন নীতিমালা, পদোন্নতি নীতিমালা, বেতন কাঠামো, সুযোগ সুবিধা, কর্মদক্ষতা, পর্যবেক্ষণের মডেল ঠিক করে সুপারিশ জানাবে। সরকার সেই সুপারিশের আলোকে কাজ করবে। প্রশাসন ক্যাডারের ওই বিজ্ঞ অর্থনীতিবিদদের দিয়ে কাজ করলে ছাত্র জনতার বিপ্লবের চেতনার সাথে তারা বেইমানি করবে। যেমনটা সচিবালয়ে আগুন লাগায় তারা করছে, অত্যন্ত সুকৌশলে তারা হাসিনার স্বপ্নটি পুরাই দিয়া বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এদের কঠিন শাস্তি হওয়া দরকার। আমরা চাই ছাত্র জনতা জুলাই আন্দোলনের পর আমাদের যেই সংস্কারের সুযোগ তৈরি করে দিচ্ছেন তা কাজে লাগাইতে। আমরা চাই ছাত্র জনতার ইচ্ছার প্রতিফলন অনুযায়ী সরকার সংস্কার করবে। আমরা দেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাই আমাদের দূতাবাসগুলো তাদের দক্ষতা অনুযায়ী দেশের স্বার্থ সংরক্ষণে কাজ করবে, প্রবাসীদের পাশে দাঁড়াবে, তাদের দুঃখ কষ্ট শুনবে, সমাধানের জন্য কাজ করবে। আমরা চাই গুণগত পরিবর্তন, যৌক্তিক সংস্কার। আমরা চাই এমন ব্যবস্থা যেখানে স্বৈরাচার চিরতরে নিপাত যাবে। আমাদের সংগ্রাম ততদিন চলবে, ততদিন পর্যন্ত আমরা বিশ্রাম নেব না, যতদিন পর্যন্ত না আমরা একটা সাম্যের সমাজ, আমরা একটা ইনসাফের সমাজ কায়েম করতে পারি। ইনকিলাব জিন্দাবাদ।